নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূর্ণিমা তো পূজাকে বলে দেয় যে তুমি মহারাজকে ডিভোর্সটা দাও, আর ওদিকে তোমার বন্ধু আবিরকে বিয়ে করে সুখী থাকো, তাতে তুমিও ভালো থাকবে আর আমরাও খুশি থাকবো। এটা শুনে তো মহারাজ আরো অবাক হয়, মহারাজের বাড়ির লোকজনও অবাক হয়। মহারাজ বলে, মিসেস পূর্ণিমা মুখার্জি, পূজার দ্বিতীয় বিয়ে নিয়ে আপনার পরে ভাবলেও চলবে, আগে বাড়ির দলিলটা খুঁজে বের করুন, না হলে আমরা সবাই বিপদে পড়বো। এদিকে তো পূজা মনে মনে ভাবছে যে যাই হোক না কেন আমি তোমার জীবনটাকে নতুন করে ঠিক সাজিয়ে দেব, আর আমার ফার্স্ট টার্গেট হচ্ছে জুভেনাইল হোম, এমনটাই ভাবতে থাকে পূজা মনে মনে। এদিকে তো প্রিয়াঙ্কা নিজের বাড়িতে চলে এসেছে, বলে ওই বাড়িতে যে কি হচ্ছে। এদিকে সে তার মেয়ের জন্য স্মার্টফোন কিনেছে, তার মা চা করে এনেছে। তার মা বলে, কত বছর পর আজকে তুই এই বাড়িতে এলি, এই বাড়িতে রাত কাটালি। তার মা চা করে এনেছে, সেই চাটা সে প্লেটে ঢেলে ঢেলে খাচ্ছে, বলে তুই সেই আগের মতোই রয়ে গেলি। তারপর প্রিয়াঙ্কা যে ব্রিফকেসটা এনেছে, বলে এটার মধ্যে কি আছে বলতো, তার মা তাকে প্রশ্ন করে। প্রিয়াঙ্কা তার মাকে বলে যে এত প্রশ্ন করো না তো মা, এমনিতে আমি ভয় পাচ্ছি। বলে কি রে, তুই আবার নিজের বাড়িতে থাকবি তো আবার কিসের ভয়, তুই কি কোনো চুরি টুরি করে এনেছিস নাকি যে এরকম ভয় পাচ্ছিস? তুই মানছি তুই তোর মেয়েকে মেয়ে বলে মানিস না, কিন্তু তা বলে এমন তো নয় যে ও তোর মেয়ে নয় যে তুই দুরাতে এসে থাকতে পারবি না। এই বলে তার মা চলে যায়। প্রিয়াঙ্কা বলে, আমার তো শুধু ওই মহারাজকে নিয়েই ভয়, তার মধ্যে গোদের উপর বিস্ফোরা, কে জানে কি করছে ওখানে। এদিকে দেখা যাচ্ছে ঘরে মহারাজ বসে আছে, আর এদিকে পূজা সমানে মহারাজকে নকল করে যাচ্ছে। মহারাজ তো এবার বিরক্ত হয়। পূজা বলে, আচ্ছা সোমবার কোর্ট খোলা থাকে? মহারাজ বলে, কেন, কফি শপের বদলে এবার কি আবিরের সাথে কোর্টে মিট করবে ভাবছো নাকি? মহারাজ বলে, নাকি ডিভোর্স নিয়ে ভাবছো? পূজা বলে, ভাবছি বিয়ের অ্যাপ্লিকেশন দেব। পূজা মনে মনে পূজা আর মহারাজের বিয়েটাকে রেজিস্ট্রি করার কথা ভাবে। এরপরে পূজা মহারাজকে বিরক্ত করার জন্য আবার বলে যে বোঝাপড়া করবে বলে যে রাতে করব। বলে রিয়েলি, আমিও তাহলে সানসেটের অপেক্ষা করব। এই বলে তো পূজা মজা করতে করতে চলে যায়। মহারাজ বলে, এর কি মাথায় ছিট হয়েছে নাকি, নাকি আগে থেকেই ছিল, আমি বুঝতে পারিনি। এদিকে পূজা রান্না করছে, পূজার বাবা পেঁয়াজ কাটছে, শিব আর মিলিও সবজি কাটছে। রান্না করতে করতে পূজা বলে, বাবা মা আবার কিছু বলবে না তো? বলে, কিছু বলবে তো না খেয়ে শোবে, খালি পেটে থাকবে আবার কি? শিব বলে, হ্যাঁ, ওনার বড় বৌমা তো পগার পার, এখন তোমার হাতে রান্না খাওয়া ছাড়া কোনো উপায় আছে নাকি? এদিকে তো সোমনাথ বলে, মানে রান্নাঘরে আসে, এসে বলে, শোন, এই রান্নাঘরের আসল হকদার না আমার সোনা, বুঝেছিস? তোদেরকে আমি এখানে থাকতে দেবো না। তখন তার বাবা ধমকে বলে, এই চুপ কর, আগে কাগজপত্র নিয়ে যেখানে গা ঢাকা দিয়েছে সেটাকে আগে খুঁজে বের কর যা। তখন সোমনাথ চুপ করে যায়। শিব বলে, বেশি কথা বললে কি হয় তা তো একটু আগেই বোঝালাম, তাও লজ্জা নেই? তখন শিবকে মারতে গেলে মিলি বল খেলার মানে বল দিয়ে মারে আর কি সোমনাথকে। এরপরে সোমনাথ আবারও কিছু বলতে গেলে পূজা তখন হাতা নিয়ে চলে আসে, আর পূজার পেছনে সবাই দাঁড়িয়ে পড়ে। সোমনাথ বলে, জোট বেঁধেছো না? জোট, আচ্ছা দেখাচ্ছি মজা আমি। এদিকে তো শিব তার মাকে ডাকে জোরে জোরে। তার মা বলে, আমি তো এখানেই আছি, চিৎকার করছিস কেন, যেন বাড়িতে ডাকাত পড়েছে? বলে, ডাকাতই তো পড়েছে মা, এই দেখো, এই মেয়েটা রান্নাঘরে সবকিছু দখল করতে চাইছে, আর সাথে এরাও আছে। তখন তো পূর্ণিমা আসে, রান্নার গন্ধে তো পূর্ণিমার জিভে জল আসে। এদিকে মনে মনে বলছিস, এই মেয়েটাকে তো আমি সহ্য করতে পারি না, কিন্তু এর রান্নাতেও আমার জিভে জল আসছে। তারপর বলে, না না, হালকা হলে চলবে না। এদিকে সোমনাথ পূজাকে ইশারা করছে যে কেমন দিলাম। পূজাও মনে মনে বলছে, আপাতত এই দানটা আমি আপনার হজম করে নিলাম, কিন্তু আজকে ভূত চতুর্দশীর দিনে আমি একটা মোক্ষম দান দিব, মনে মনে বলতে থাকে পূজা। পূর্ণিমা বলে, তুমি আমার রান্নাঘরে কি করছো? এর আগের দিনের ঘটনা কি ভুলে গেলে? এর আগের দিন সমস্ত রান্নাটা ফেলে দিয়েছিল পূর্ণিমা। তখন পূজা বলে, কি করব, পেট কি আর কোনো বাধা মানে নাকি? তখন মহারাজের বাবা কোনো কিছু বলতে গেলে বলে, তুমি মাঝখানে কোনো কিছু বলো না। তো আমাকে ও অমৃত রেঁধে খাওয়ালেও আমি খাবো না, পূর্ণিমা বলে, আমার কাছে ওর অমৃতটাও বিষ। আর এদিকে শিবরা বলে যে আমাদের কাছে বৌদির বিষটা হচ্ছে অমৃত। এদিকে মহারাজের বাবা তো বলছে যে ঠিক বলেছিস শিব, তুই একদম ঠিক বলেছিস। ঠিক সেই মুহূর্তে আসে ওখানে আবির। আবির আবিরকে পূজা বলে, আমি তো তোকে আসতে বলিনি। পূর্ণিমা বলে, আমি বলেছি। আবির বলে, হ্যাঁ উনি বলেছেন, আর এতক্ষণ ধরে তোর আর মহারাজের মধ্যে কি হচ্ছিল সেটা উনি আমাকে বলেছেন। পূজা বলে, শোন, সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তার মধ্যে তোকে আমি ঢুকতে বারণ করেছি, তুই তা কেন ঢুকছিস বলতো? আবির বলে, তুই আর কত কষ্ট সহ্য করবি বলতো? তখন পূজা বলে যে তোর কি আমাকে দেখে মনে হচ্ছে আমি কষ্টে আছি? কই, এই তো আনন্দ করছি, পরিবারকে খাওয়াবো বলে হই হুল্লোড় করছি, দেখবি এই দেখ। তখন টিমকে ডাকে যে কোম্পানি কোথায়, তখন সবাই চলে আসে। শিব, মিলি, পূজার শ্বশুর মশাই বলে, হ্যাঁ আমরা হচ্ছে হার না মানা টিম, কোনো কিছুতে আমরা হার মানি না। আবির বলে, অনেকদিন পর তোকে সেই কলেজের ফার্স্ট ইয়ারের মতো লাগছে, যে হাজারো দুঃখ কষ্টের পরেও হাসি মুখে থাকতো। এদিকে তো আবির বলে যে এমন কোন ইনজেকশন পুশ করা হয়েছে বলতো তোর মধ্যে? তখন বলে, ভালোবাসার ইনজেকশন। সেটা শুনে পূর্ণিমা হাসে, বলে, বাবা ভালোবাসার ইনজেকশন নাকি? তখন সেই সময় পূজার ফ্যামিলি আসে। এদিকে পূজার মা, তার বোন সবাই মিলে আসে তাদের নেমন্তন্ন করতে। মন্দির চত্বরে বসিয়ে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে, সেখানকারই নেমন্তন্ন করার জন্য পূজার মারা এসেছে। এদিকে পূর্ণিমাকে বললে পূর্ণিমা বলে যে তোমার বাড়িতে পাত পেরে এসে প্রসাদ খাবো, এটা তোমার মনে হয়?
তুমি এটা মনে করো নাকি আমাকে? এইভাবে অনেক কথা বলে অপমান করতে থাকে পূজার মাকে। এদিকে তো পূর্ণিমা আপত্তি করলো, বাড়ির সবাই যাওয়ার জন্য রাজি হয়ে যায় খুশি হয়ে। আর তখন সৌরভ আসে, সৌরভ এসে বলে যে আমিও আছি, আমিও যেতে রাজি। পূজা বলে বাবা এ তো মেঘনা চাইতেই জল, তাই এসেছেন যখন যান, উপরে আপনার বন্ধুর মাথায় গিয়ে একটু জল ঢেলে মাথাটা শান্ত করে আসুন। তখন সৌরভ বলে ও মা সে কি, আবার কি হয়েছে? এরপরে পূজার মা বলে একটু মহারাজকে ডেকে দিই না, তাহলে তাকেও নেমন্তন্নটা করে যাই। তখন পূজা ডাকতে যাবে কি মহারাজ আসে, বলে ডাকতে হবে না, আমি হাজির। তারপরে বলে এ কি, এখানে তো সমস্ত ডিভোর্স কোম্পানি এসে হাজির। মহারাজ বলে খুব আলোচনা হচ্ছে, খুব চর্চা হচ্ছে বোধহয় ব্যাপারটাকে নিয়ে, না? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। তখন পূজা আবার পেছন পেছন যায় মহারাজকে ডাকতে। পূজা বলে দেখো ডিভোর্স হোক বা বিয়ে, কেন্দ্রবিন্দুতে তো আমি আর তুমি আছি। এবারে মহারাজ পূজাকে আবার ধমক দেয় যে কি করছো কি, আবার তুমি একই জিনিস শুরু করেছো। দিয়ে আবার আবিরের কাছে যায়, আবিরকে একটু ভয় দেখানোর চেষ্টা করে। আবির বলে কি করছেন কি, বলে কই কিছু করছি না তো। এরপরে মহারাজ সৌরভকে বলে যে বাইরে গিয়ে কাজ করার জন্য, মানে বাইরে গিয়ে কথা বলার জন্য। তখন পূজা বলে না না, বরং আপনারা ঘরে গিয়ে কথা বলুন। আর সৌরভকে বলে যে ওখানে গিয়ে আপনি যা দেখবেন সেই ব্যাপারে কিন্তু আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন। এবারে পূর্ণিমার সাথে আবিরের কথা হয়। আবির বলে হ্যাঁ, আপনি হারিয়ে যাওয়া দলিল নিয়ে বোধহয় কিছু কেস করতে চাইছিলেন তাই তো? বলে হ্যাঁ। সোমনাথ তো ভয় পায়, বলে মা আবার কেস করবে, এটা আবার কখন ঠিক করলো? সোমনাথ তো খুব ভয় পায়, বলে এ তো জলে নামলে বাঘ আর ডাঙায় উঠলে কুমির, আমার সোনা যদি কিছু করে থাকে তাহলে কি হবে? এই নিয়ে ভয় পেতে থাকে সোমনাথ। পূজা তো সোমনাথের সামনে চলে আসে আর সোমনাথকে দেখতে থাকে। সোমনাথ ভয়ে পূজার পাশ কাটিয়ে চলে যায়। পূজা মিলির সাথে শিবের সাথে প্ল্যান করে যে দূর থেকে দেখে মনে হচ্ছে তোমার বর্দার ভেতরে অনেক সত্যি লুকিয়ে আছে, সেগুলোকে বের করতে হবে। পূজা বলে আজকে ভূত চতুর্দশীর দিনে এই মুখার্জি বাড়িতে ধুন্ধুমার হবে, এই ধুন্ধুমার করেই তোমার দাদার পেট থেকে সত্যি বের করতে হবে। মিলিরা তো ভয় পায়, বলে যে মেজদা কিন্তু তেতে যাবে। বলে তেতে পুরো তোমার মেজদা সোনা হবে, সোনা, বুঝতে পেরেছো? পুরো 24 ক্যারেট, তারপর দেখবে তোমার মেজদা কেমন আলোয় ঝলমল করে। এদিকে তো সৌরভ ঘরে ঢুকে বিছানার এই অবস্থা দেখতে পায়। বলে কি ব্যাপার রে, বিছানার কি অবস্থা করে রেখেছিস? এখন তো দেখছি তোর মন মেজাজ মাথা দুটোরই খবর আমাকে রাখতে হবে। বলে হ্যাঁ, আমার রাগ হয়, রাগ হলে আমি যা খুশি তাই করতে পারি, আমার মাথার কোনো ঠিক থাকে না। বলে এত রাগ কার উপর, মাথা গরম কিসের উপর, কার উপর তোর এত মাথা গরম? পূজা বৌদির উপর। মহারাজ তখন সৌরভের দিকে তাকায়। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে, টাটা।